বাজার আলোচনায় আমি গত 2 বছরে যে কথা বারবার বলেছি, একটি নিষ্ঠুর অলিগার্ক আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। সেই অলিগার্কের স্বার্থেই আমাদের মূল্যস্ফীতি কমিয়ে আনা যায়নি। দ্রব্যমূল্যের খেলাফি ঋণের, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংকিং খাতে লুট, রাজ্য ও খেলাফি ঋণের বিশাল পাহাড় অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় উপনীত করেছে। মাননীয় স্পিকার, এর থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার জন ও রাষ্ট্রীয় জীবনে স্বস্তি ফিরিয়ে আনাই ছিল বর্তমান সময়ের জরুরি কর্তব্য, কিন্তু সেই লক্ষ্যে বাজেটে কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। মাননীয় স্পিকার, বাজেটে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা, আমি কিন্তু তার কোনো মিল এখানে খুঁজে পাইনি। মাননীয় স্পিকার, বাজেটে মূল্যস্ফীতি সম্পর্কে বৈশ্বিক সংকটের কথা বলা হয়েছে, কিন্তু এই একই বৈশ্বিক পরিস্থিতিতে শ্রীলঙ্কা ও ভারত সেই মূল্যস্ফীতি কমিয়ে এনেছে কি, এবং বাংলাদেশ সেটা পারেনি। কেন পারেনি সে কথা বাজেটে কিন্তু উল্লেখ নাই। মাননীয় অর্থমন্ত্রী বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি আমাদেরকে 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনার আশা দিয়েছেন। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব। আমি প্রস্তাব করছি যে 6 মাস পরে এই সংসদে এই মূল্যস্ফীতির বিষয়ে যেন আমরা একটি পূর্ণাঙ্গ বিতর্ক অনুষ্ঠানের ব্যবস্থা করি। মাননীয় অর্থমন্ত্রী যেন সেখানে তার পূর্ণাঙ্গ বক্তব্য আমরা যেন অংশগ্রহণ করতে পারি। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতির অভিঘাত সাধারণ মানুষকে বহন করতে হয়। এই উচ্চ মূল্যের কারণে মানুষ এখন সঞ্চয় ভেঙে তার সংসারের খরচ মেটাচ্ছে, তাদের খাদ্য তালিকার জিনিসপত্র কমিয়ে আনছে। এই বাস্তবতার আলোকেই মাননীয় অর্থমন্ত্রী তিনি কিছু আমদানি করে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে শুল্ক কমিয়ে দিয়েছেন। এই জন্য তাকে ধন্যবাদ, এবং এই ইতিবাচক পদক্ষেপ যদি বাজারে প্রভাব ফেলতে পারত তাহলে খুব খুশি হতাম। কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখেছি এর কোনো প্রভাব বাজারে নেই, বরঞ্চ উল্টো বাজার সিন্ডিকেট সে আগের মতোই দ্রব্যমূল্য নিয়ে খেলা করছে, মানুষকে তার শিকারে পরিণত করছে। সরকার স্বীকার করছেন যে সিন্ডিকেট রয়েছে, কিন্তু সেই সিন্ডিকেট ভাঙার কোনো উদ্যোগ আমরা কিন্তু দেখি না। বরঞ্চ বাজারে পরোক্ষ করে বিস্তৃত বোঝার যে প্রস্তাব করা হয়েছে তা বাজারের উপরে এসে পড়বে, এবং সেটা সাধারণ মানুষকে বহন করতে হবে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে টিসিবির ডিলারশিপ বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে 1 কোটি ফ্যামিলি কার্ডের কথা। এটা ঠিক যে এর ফলে গরিব মানুষের কিছু অংশ সুবিধা পাবে, কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের বিশাল অংশ তারা কিন্তু এর সুফল ভোগ করবে না। এই ক্ষেত্রে আমি বঙ্গবন্ধু স্বাধীনোত্তরকালে সেই পরিস্থিতিতে যে স্ট্যাটুটরি রেশনিং এবং মডিফাইড রেশনিং চালু করেছিলেন, আমি সেটা চালু করার কথা বলছি। এখন আর আমাদের এর জন্য বিদেশের দিকে 480 গমের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমাদের খাদ্য দিয়েই আমরা এই রেশন ব্যবস্থা, আমাদের উৎপাদন দিয়ে এই রেশন ব্যবস্থা আমরা চালু করতে পারি। মাননীয় স্পিকার, আমি আর কিছু না হোক মাননীয় অর্থমন্ত্রীকে শ্রমিকাঞ্চলের রেশনিং ব্যবস্থা চালু করার জন্য অর্থমন্ত্রীকে স্মরণ করে দেব। মাননীয় স্পিকার, আপনি জানেন বঙ্গবন্ধু শেষ সময় পর্যন্ত বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তা সেই বাংলাদেশ এখন উচ্চ বৈষম্যের দেশ, কিন্তু তার স্বীকৃতি বাজেটে নেই। সরকারি পরিসংখ্যান মতেই দেশের উপরে 10 ভাগের হাতে বাংলাদেশের সম্পদের 41 ভাগ কেন্দ্রীভূত, আর নিচে 10 ভাগের হাতে রয়েছে 1.31 ভাগ মাত্র। নিউ ইয়র্কের গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথেক্সের হিসাব অনুযায়ী বাংলাদেশ এখন ধনী উৎপাদনে পৃথিবীর নেতৃস্থানে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের শেষ ভাগে কোটিপতি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে 1,13,586 যেটি মাত্র 2000 সালে ছিল 3,442টি। ওই হিসাব অনুযায়ী এই কোটিপতিদের 1 ভাগ ব্যাংকের মোট আমানতের 43.45 ভাগের মালিক। একথা বলা হয়ে থাকে, বাংলাদেশের এই অবাক করা ধনী উৎপাদনে ঈর্ষান্বিত না হয়ে এটাকে ভালোভাবে নেওয়া উচিত। এই ধনী নিচের দিকে ট্রিকল ডাউন করবে। কিন্তু মাননীয় স্পিকার, এই যুক্তি গ্রহণ করা যেত যদি এই সম্পদ দেশে বিনিয়োগ হতো, কিন্তু এই সম্পদ দেশে বিনিয়োগ না হয়ে বিনিয়োগ হচ্ছে দেশের বাইরে। মার্কিন ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইনস্টিটিউশন দেখিয়েছে যে বছরে $7 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই বিনিয়োগ হচ্ছে কানাডার বেগমপাড়ায়, মালয়েশিয়ার সেকেন্ড হোমে, সিঙ্গাপুর, দুবাইয়ের আধুনিক শপিং মল, রিয়েল এস্টেটের হুন্ডি ব্যবসায়। এই টাকার লভ্যাংশ দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। পাচারকৃত টাকা ফিরিয়ে আনা কোনো উদ্যোগ নাই, অথচ প্রবাসীরা বিদেশে হাড়ভাঙা খাটুনি করে যে আয় দেশে পাঠায়
তার উপর কর বসানো হচ্ছে, তাদের বিদেশ যাত্রা নিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। মানে স্পিকার, এই অর্থ সম্পদ উপার্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ব্যাংক থেকে টাকা নিয়ে তা ফেরত না দেওয়া, ব্যাংক লুট ও দুর্নীতি। 2009 সালে 22,481 কোটি টাকার খেলাপি ঋণ এখন 1,82,000 কোটি টাকা। পুরো তফসিলীকরণে অবলম্বন ধরলে এর পরিমাণ 4 থেকে 5 লাখ কোটি টাকা দাঁড়াবে। মানে স্পিকার, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, 2019 সালে সাবেক অর্থমন্ত্রী যখন বিশেষ গোষ্ঠীর স্বার্থে খেলাপি ঋণ পুরো তফসিলের ক্ষেত্রে ডাউন পেমেন্ট 30 ভাগ থেকে 2 ভাগে নামিয়ে আনেন, তখন এতে আপত্তি জানিয়ে আপত্তি করতে আমার দেওয়া 68 বিধির নোটিশ আপনি আলোচনা করতে দেন নাই। সেদিন অর্থমন্ত্রী বলেছিলেন আর 1 টাকাও খেলাপি ঋণ বাড়বে না, কিন্তু কেবলমাত্র এই বছরের প্রথম প্রান্তিকে 36,000 কোটি টাকার উপরে খেলাপি ঋণ বেড়েছে। আর পুরোটার কথা আগেই বলেছি। মানে স্পিকার, সেদিন এই বিষয়ে আলোচনা হলে সংসদ এর বিবেক অন্তত পরিষ্কার থাকতো। এখন আমরা নই কেবল, একজন শিল্প উদ্যোক্তা সংসদ সদস্য টেলিভিশনে বলেছেন 4-5 জন লোক ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে। আর ব্যাংকের নৈরাজ্য লুট বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক যে তগলকি ব্যবস্থা নিচ্ছে, তাতে আমরা লক্ষ্য করে দেখছি যারা পরিচালনা পরিষদ থাকে সেগুলো বাতিল হচ্ছে, কি যে পরিচালকরা ব্যাংক লুট করছে তাদের কোনো শাস্তির ব্যবস্থা সেখানে আমরা দেখছি না। মানে স্পিকার, আমি এই প্রসঙ্গে দেশের সর্বগ্রাসী দুর্নীতি সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিএনপি আমলে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মানে স্পিকার, এই দুর্নীতি দুর্বৃত্তের বিরুদ্ধেই আমরা 14 দলের কর্মসূচি নিয়ে আন্দোলন করেছিলাম। সেই সময় আমি বিভিন্ন লেখায় দেখিয়েছিলাম দুর্নীতি বন্ধ করতে পারলেই আমাদের প্রবৃদ্ধি 2.5 ভাগ বৃদ্ধি পেত। কিন্তু বিএনপি আমলের দুর্নীতির সূচকের থেকে শীর্ষস্থান থেকে সেই কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু এখনো আমরা সেই সূচকে শীর্ষ 10-এর মধ্যে রয়েছি। বরং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি সম্পত্তি যে চিত্র বেরিয়ে আসছে, তা দেশের ভাবমূর্তি কেবল নয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে অনাস্থা সৃষ্টি করছে। একথা এখন আর অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতি চিত্র হিমশৈলের অর্থাৎ আইসবার্গের টিপ অফ আইসবার্গ মাত্র, ক্ষুদ্র পরিভাগ মাত্র। এখনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতি বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রগতির সলিল সমাধি হবে। কিন্তু দুর্ভাগ্য হলো মানে স্পিকার, আমরা দেখলাম বরং এখানে পুলিশ স্টেশন থেকে সাংবাদিকদের দুর্নীতির খবর প্রকাশ করার জন্য ধমক দেওয়া হয়েছে। অনেক মন্ত্রী এই তথ্যগুলোকে অনুমান ভিত্তিক বলে অভিহিত করছেন, ডিফেন্ড করছেন। মানে স্পিকার, আমি এই প্রসঙ্গে দুর্নীতি বিরোধী অভিযানে চীনের উদাহরণ আনবো। সেখানে পলিট ব্যুরোর সদস্যকে পদচ্যুত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ভিয়েতনামের বিলিয়নিয়ার ব্যাংকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি সে পর্যন্ত যাব না, আমি কেবল বলবো